Law Insight Law, protecting your rights with integrity. এলএলবি ফাইনাল ইয়ারের ভূমি আইন, রেজিস্ট্রেশন আইন এবং সরকারি দাবি আদায় আইনের রেজিস্ট্রেশন আইন অংশের উত্তরগুলো আজকে দেওয়া হবে। তার প্রথম প্রশ্নটা হচ্ছে, কোনো দলিলের রেজিস্ট্রেশন কেন প্রয়োজন? 1908 সালের রেজিস্ট্রেশন আইন অনুযায়ী কোনো দলিলের রেজিস্ট্রেশন বাধ্যতামূলক। বাধ্যতামূলক রেজিস্ট্রেশনযোগ্য দলিল রেজিস্ট্রেশন না করা হলে তার ফলাফল কি? তাহলে কোনো দলিলের রেজিস্ট্রেশন কেন প্রয়োজন? ভূমিকা। দলিল বা ডিড হলো এমন একটি লিখিত দলিল যা দ্বারা সম্পত্তি বা কোনো আইনগত অধিকার সৃষ্টি, হস্তান্তর, পরিবর্তন বা বিলুপ্ত করা যায়। বিশেষত স্থাবর সম্পত্তির ক্ষেত্রে দলিল রেজিস্ট্রেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ। রেজিস্ট্রেশন একটি আইনগত প্রক্রিয়া যার মাধ্যমে দলিল সরকারিভাবে নথিভুক্ত ও সংরক্ষিত হয়। দলিল রেজিস্ট্রেশনের প্রয়োজনীয় কারণসমূহ: আইনগত স্বীকৃতি ও কার্যকারিতা নিশ্চিতকরণ। রেজিস্ট্রেশন দলিলকে পূর্ণ আইনগত বৈধতা প্রদান করে, অনেক ক্ষেত্রে যেমন বিক্রয়, উপহার, বন্ধক ইত্যাদি। রেজিস্ট্রেশন ছাড়া মালিকানা আইনগতভাবে সম্পূর্ণ হস্তান্তর হয় না, ফলে রেজিস্ট্রেশন দলিলকে কার্যকর করে তোলে। মালিকানার নিরাপত্তা সুরক্ষা। রেজিস্ট্রিকৃত দলিল সরকারি রেকর্ডে সংরক্ষিত থাকে, এতে প্রকৃত মালিকের অধিকার সুরক্ষিত হয় এবং ভবিষ্যতে কেউ মালিকানা নিয়ে প্রশ্ন তুলে এটি শক্ত প্রমাণ হিসাবে ব্যবহৃত হয়। জনসাধারণকে অবহিতকরণ। রেজিস্ট্রেশন একটি প্রকাশ্য ঘোষণা হিসাবে কাজ করে, অর্থাৎ সম্পত্তি সংক্রান্ত লেনদেন সম্পর্কে তৃতীয় পক্ষ অবগত হওয়ার সুযোগ পায়। এতে একই সম্পত্তি একাধিক ব্যক্তির কাছে বিক্রি করার মতো প্রতারণা কমে যায়। প্রতারণা, জালিয়াতি প্রতিরোধ। রেজিস্ট্রেশন প্রক্রিয়া দলিল পক্ষগণ সাক্ষীদের পরিচয় যাচাই করা হয়। সাব রেজিস্ট্রি অফিসে উপস্থিত হয়ে স্বাক্ষর প্রদান করতে হয়, এতে ভুয়া দলিল, জাল স্বাক্ষর, প্রতারণার সম্ভাবনা হ্রাস পায়। স্থায়ী সরকারি রেকর্ড সংরক্ষণ। রেজিস্ট্রিকৃত দলিল সরকারিভাবে সংরক্ষিত থাকে। মূল দলিল হারিয়ে গেলে বা নষ্ট হলে অফিস থেকে প্রত্যায়িত অনুলিপি সংগ্রহ করা যায়, এতে তথ্য দীর্ঘমেয়াদী নিরাপদ থাকে। আদালতের প্রমাণ হিসাবে গ্রহণযোগ্যতা। রেজিস্ট্রিকৃত দলিল আদালতে অধিক বিশ্বাসযোগ্য, গ্রহণযোগ্য প্রমাণ হিসাবে বিবেচিত হয়। কোনো বিরোধ দেখা দিলে এটি বিচারের কাছে গুরুত্বপূর্ণ দলিল হিসাবে গণ্য হয়। ভবিষ্যৎ লেনদেনের সুবিধা। ব্যাংক ঋণ গ্রহণ, বন্ধক প্রদান, পুনরায় বিক্রয়ের ক্ষেত্রে রেজিস্ট্রিকৃত দলিল অপরিহার্য। আর্থিক প্রতিষ্ঠানসমূহ সাধারণত রেজিস্ট্রিকৃত দলিল ব্যতীত ঋণ মঞ্জুর করে না। সম্পত্তি ব্যবস্থায় স্বচ্ছতা, স্থিতিশীলতা। রেজিস্ট্রেশন সম্পত্তির লেনদেন স্বচ্ছতা, আস্থা, শৃঙ্খলা সৃষ্টি করে। এটি বাজার ব্যবস্থাকে স্থিতিশীল ও নিরাপদ রাখে। পরিশেষে দলিলের রেজিস্ট্রেশন কেবল আনুষ্ঠানিকতা নয়, এটি সম্পত্তির অধিকার সুরক্ষা, প্রতারণা প্রতিরোধ, জনস্বার্থ সংরক্ষণ এবং আইনের নিরাপত্তা নিশ্চিত করার একটি মৌলিক ব্যবস্থা। তাই আইন যেসব দলিল রেজিস্ট্রি বাধ্যতামূলক করেছে সেগুলো যথাযথ রেজিস্ট্রেশন অত্যন্ত প্রয়োজনীয়। 1908 সালে রেজিস্ট্রেশন আইন অনুযায়ী কোনো দলিল রেজিস্ট্রেশন বাধ্যতামূলক। রেজিস্ট্রেশন আইন 1908 এর প্রণয়ন উদ্দেশ্য হল স্থাবর সম্পত্তি সংক্রান্ত গুরুত্বপূর্ণ লেনদেনসমূহ সরকারিভাবে নথিভুক্ত করা, যাতে মালিকানা সুরক্ষিত থাকে। প্রতারণা রোধ হয়। আইনটি ধারা 17 যেসব দলিল রেজিস্ট্রেশন বাধ্যতামূলক বলা হয়েছে সেগুলো নিম্নরূপ: বাধ্যতামূলক রেজিস্ট্রেশনযোগ্য দলিল, স্থাবর সম্পত্তি বিক্রয় দলিল। যেসব দলিলের মাধ্যমে 100 টাকা অধিক মূল্যের স্থাবর সম্পত্তি মালিকানা হস্তান্তর করা হয় তার রেজিস্ট্রেশন বাধ্যতামূলক। উপহার দলিল, স্থাবর সম্পত্তি উপহার দেওয়ার ক্ষেত্রে দলিল অবশ্যই রেজিস্ট্রিকৃত হতে হবে। উপহার মৌখিকভাবে বৈধ নয় স্থাবর সম্পত্তির ক্ষেত্রে। বন্ধক দলিল, স্থাবর সম্পত্তি বন্ধক রাখার ক্ষেত্রে বিশেষত সাধারণ বন্ধক, শর্তযুক্ত বিক্রয় বন্ধ ইত্যাদি রেজিস্ট্রেশন আবশ্যক। তবে টাইটেল ডিড জমা রেখে বন্ধক কিছু ক্ষেত্রে ব্যতিক্রম। 1 বছরের অধিক মেয়াদে লিজ। স্থাবর সম্পত্তি 1 বছরের বেশি সময়ের জন্য ইজারা লিজ দিলে সেই দলিল রেজিস্ট্রেশন যোগ্য। স্থাবর সম্পত্তি অধিকার সৃষ্টি, ঘোষণা, হস্তান্তর, সীমাবদ্ধতা বিলুপ্তকারী দলিল। যে দলিলের মাধ্যমে কোনো অধিকার সৃষ্টি হয়, হস্তান্তর হয়, ঘোষণা, সীমাবদ্ধতা বিলুপ্ত করা হয়, যার মূল্য 100 টাকার বেশি, সব দলিল রেজিস্ট্রেশন বাধ্যতামূলক। ভবিষ্যৎ স্বার্থ বা দাবি সংক্রান্ত দলিল। স্থাবর সম্পত্তি সংক্রান্ত কোনো ডিক্রি, দাবি বা স্বার্থ অন্যের নিকট হস্তান্তর দলিল। আদালতের ডিক্রি বা আদেশের নির্দিষ্ট ক্ষেত্রে যদি আদালতের ডিক্রি বা আদেশের মাধ্যমে সম্পত্তি অধিকার সৃষ্টি বা হস্তান্তর হয় এবং তা আপোষ মীমাংসা ভিত্তিতে মামলার বিষয়বস্তু বাইরে সম্পত্তি জড়িত থাকে, তবে তা রেজিস্ট্রেশন যোগ্য। পরিশেষে ধারা 17 অনুযায়ী যেসব দলিল মাধ্যমে স্থাবর সম্পত্তি গুরুত্বপূর্ণ অধিকার সৃষ্টি বা হস্তান্তর, যেসব দলিলের রেজিস্ট্রেশন বাধ্যতামূলক। এর উদ্দেশ্য হল সম্পত্তি সংক্রান্ত লেনদেন স্বচ্ছতা, আইনগত সুরক্ষা ও জনস্বার্থ নিশ্চিত করা। বাধ্যতামূলক রেজিস্ট্রেশনযোগ্য দলিল রেজিস্ট্রেশন না করা হলে তার ফলাফল কি? রেজিস্ট্রেশন অ্যাক্ট 1908 এর ধারা 49 অনুযায়ী যেসব দলিল আইনগতভাবে বাধ্যতামূলক, রেজিস্ট্রেশন যোগ্যতা রেজিস্ট্রেশন না করলে নিম্নোক্ত ফলাফল ঘটে: দলিল দ্বারা কোনো অধিকার সৃষ্টি বা হস্তান্তর কার্যকর হবে না। যদি কোনো স্থাবর সম্পত্তি সংক্রান্ত বিক্রয়, উপহার, বন্ধক বা 1 বছরের অধিক মেয়াদে লিজ দলিল রেজিস্ট্রেশন না করা হয়, তবে সেই দলিল দ্বারা আইনগতভাবে মালিকানা অধিকার সৃষ্টি, হস্তান্তর, সীমাবদ্ধতা বিলুপ্ত হবে না, ও দলিলটি অকার্যকর বা ইফেক্টিভ হয়ে যাবে।
আদালতের প্রমাণ হিসাবে গ্রহণযোগ্য হবে না। রেজিস্ট্রেশনযোগ্য দলিল রেজিস্ট্রেশন না করলে তা আদালতের প্রমাণ হিসাবে গ্রহণযোগ্য হবে না যদি তা দ্বারা স্থাবর সম্পত্তি অধিকার প্রমাণ করতে চাওয়া হয়। তৃতীয় পক্ষের বিরুদ্ধে দাবি করা যাবে না। অরেজিস্ট্রেশন দলিল ভিত্তিতে কোনো তৃতীয় পক্ষের বিরুদ্ধে অধিকার দাবি করা যাবে না, ফলে প্রকৃত মালিক আইনের সুরক্ষা পায় না। সম্পত্তি লেনদেন অনিশ্চিত হয়ে পড়ে। রেজিস্ট্রেশন না থাকলে একই সম্পত্তি নিয়ে একাধিক দাবি উঠতে পারে এবং প্রতারণার ঝুঁকি বৃদ্ধি পায়। সীমিত ব্যতিক্রম। তবে আইন একটি সীমিত সুযোগ দিয়েছে। অরেজিস্ট্রেশন দলিলকে চুক্তি প্রমাণ হিসাবে মামলায় অথবা পার্শ্ববর্তী সহায়ক হিসাবে প্রমাণ ব্যবহার করা যেতে পারে, কিন্তু মূল মালিকানা বা অধিকার প্রতিষ্ঠার জন্য তা ব্যবহারযোগ্য নয়। পরিশেষে বাধ্যতামূলকভাবে রেজিস্ট্রেশন দলিল রেজিস্ট্রেশন না করলে তার দ্বারা সম্পত্তির অধিকার কার্যকরভাবে সৃষ্টি বা হস্তান্তর হয় না এবং আদালতে তা গ্রহণযোগ্য হয় না, ফলে দলিলটি আইনগতভাবে শক্তি হারায়। রেজিস্ট্রেশন আইনের উদ্দেশ্য কি? স্থাবর সম্পত্তি সংক্রান্ত লেনদেনের নথিভুক্তকরণ। তাহলে প্রশ্নটা পড়ি, রেজিস্ট্রেশন আইনের উদ্দেশ্য কি? রেজিস্ট্রেশনের সাথে সাক্ষ্য আইনের সম্পর্ক আলোচনা করো। স্থাবর সম্পত্তি হস্তান্তর দলিলে কোন জায়গায় নিবন্ধন করতে হবে? যদি কোনো সাব রেজিস্ট্রার তার আঞ্চলিক অধিক্ষেত্রে অবস্থিত নয় এমন সম্পত্তি রেজিস্ট্রেশন করবেন, তবে তার ফলাফল কি? রেজিস্ট্রেশন আইনের উদ্দেশ্য কি? স্থাবর সম্পত্তি সংক্রান্ত লেনদেনের নথিভুক্তকরণ। আইনের প্রধান উদ্দেশ্য হলো সম্পত্তি বিক্রয়, উপহার, বন্ধক, লিজ ইত্যাদি গুরুত্বপূর্ণ দলিলসমূহ সরকারিভাবে রেজিস্ট্রেশন করা, যাতে সেগুলি স্থায়ী রেকর্ড সংরক্ষিত থাকে। মালিকানার নিশ্চয়তা সুরক্ষা প্রদান। রেজিস্ট্রেশনের মাধ্যমে প্রকৃত মালিকের অধিকার আইনগতভাবে স্বীকৃত হয়। ভবিষ্যতে কোনো বিরোধ দেখা দিলে তা প্রমাণ করা সহজ হয়। জনসাধারণকে অবহিতকরণ। রেজিস্ট্রেশন একটি প্রকাশ্য ঘোষণা হিসেবে কাজ করে, এতে তৃতীয় পক্ষ সম্পত্তি প্রকৃত অবস্থা সম্পর্কে জানতে পারে, প্রতারণার ঝুঁকি কমে। জালিয়াতি, প্রতারণা প্রতিরোধ। দলিল রেজিস্ট্রেশনের সময় দলিল দাতা ও সাক্ষীদের পরিচয় যাচাই করা হয়, এতে ভুয়া বা জাল দলিল তৈরির সম্ভাবনা হ্রাস পায়। বিরোধে মামলার মোকদ্দমা হ্রাস। সরকারি নথিভুক্ত দলিল থাকলে সম্পত্তি নিয়ে বিরোধ কমে যায় এবং আদালতে বিচার প্রক্রিয়া সহজ হয়। প্রমাণের নির্ভরযোগ্যতা নিশ্চিত করা। রেজিস্ট্রিকে দলিল আদালতে অধিক গ্রহণযোগ্য বিশ্বাসযোগ্য প্রমাণ হিসাবে বিবেচিত হয়। সম্পত্তি ব্যবস্থা ও স্বচ্ছতা শৃঙ্খলা প্রতিষ্ঠা। রেজিস্ট্রেশনের সম্পত্তির লেনদেন আস্থা, স্থিতিশীলতা নিশ্চিত করে, যা অর্থনৈতিক অবস্থার জন্য গুরুত্বপূর্ণ। পরিশেষে রেজিস্ট্রেশন আইনের মূল লক্ষ্য হল সম্পত্তি সংক্রান্ত গুরুত্বপূর্ণ দলিলসমূহ আইনগত স্বীকৃতি প্রদান, জনস্বার্থ রক্ষা, প্রতারণা প্রতিরোধ, সম্পত্তি ব্যবস্থা স্বচ্ছতা নিরাপত্তা নিশ্চিত করা। রেজিস্ট্রেশনের সাথে সাক্ষ্য আইনের সম্পর্ক আলোচনা করো। রেজিস্ট্রেশনের সাথে ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্ট 1872 ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে, কারণ রেজিস্ট্রেশন আইনে দলিলকে সরকারি নথিভুক্ত করে আর সাক্ষ্য আইন নির্ধারণ করে সেই দলিল আদালত কিভাবে কতখানি প্রমাণ হিসাবে গ্রহণযোগ্য হবে। নিচে বিষয়টি বিস্তারিত আলোচনা করা হলো। রেজিস্ট্রেশন কিন্তু দলিলের প্রমাণ মূল্য। রেজিস্ট্রেশন অ্যাক্ট 1908 অনুযায়ী রেজিস্ট্রেশন কিন্তু দলিল সরকারিভাবে সংরক্ষিত থাকে। সাক্ষ্য আইনের ধারা 74 ও 77 অনুসারে রেজিস্ট্রেশন অফিস সংরক্ষিত পাবলিক ডকুমেন্ট হিসাবে গণ্য হয়। তার প্রত্যেক অনুলিপি আদালতের প্রমাণ হিসাবে গ্রহণযোগ্য। মৌখিক সাক্ষ্য সীমাবদ্ধতা। সাক্ষ্য আইনের ধারা 91-92 অনুযায়ী কোনো চুক্তি বা সম্পত্তি সংক্রান্ত লেনদেন লিখিত আকারে সম্পাদিত হলে তার সত্য প্রমাণের জন্য মৌখিক সাক্ষ্য গ্রহণযোগ্য নয়। লিখিত দলিল প্রধান প্রমাণ। অতএব রেজিস্ট্রেশন দলিলে থাকলে মৌখিক দাবি তার খণ্ডন করা যায় না, কিছু ব্যতিক্রম ছাড়া। দলিলের সত্যতা সম্পর্কে অনুমান। সাক্ষ্য আইনের ধারা 114 অনুযায়ী আদালতে স্বাভাবিক ঘটনা বা সরকারি কার্যগুলি সঠিকতা সম্পর্কে অনুমান করতে পারেন। রেজিস্ট্রেশন একটি সরকারি কার্য হয় আদালতে সাধারণত ধরে নেয় যে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করা হয়েছে, যদি না বিপরীত প্রমাণ দেওয়া হয়। সাক্ষ্য হিসাবে উপস্থাপন যোগ্যতা। রেজিস্ট্রেশন দলিল আদালতের সরকারি প্রমাণ হিসেবে উপস্থাপন করা যায়। অন্যদিকে বাধ্যতামূলক রেজিস্ট্রেশনযোগ্য দলিল রেজিস্ট্রেশন না করা হলে তার দ্বারা মালিকানা প্রমাণ করা যায় না। রেজিস্ট্রেশন আইনের ধারা 49 স্বাক্ষর ও সম্পাদনের প্রমাণ। সাক্ষ্য আইনের ধারা 67-68 অনুযায়ী দলিল স্বাক্ষর সম্পাদন প্রমাণ করতে হয়। রেজিস্ট্রেশনের সময় দলিল দাতা নিজে উপস্থিত থেকে স্বাক্ষর করায়। ভবিষ্যতে তার সম্পাদনের প্রমাণ করা সহজ হয় এবং সাব রেজিস্ট্রার বা সাক্ষী সাক্ষ্য গ্রহণযোগ্য হয়। বিরোধ নিষ্পত্তির সহায়ক ভূমিকা। রেজিস্ট্রেশন সাক্ষ্য আইন একত্রে কাজ করে। রেজিস্ট্রেশন আইনে দলিলকে নথিভুক্ত করে, সাক্ষ্য আইনে সেই দলিল প্রমাণ মূল্য নির্ধারণ করে, ফলে সম্পত্তি সংক্রান্ত বিরুদ্ধে রেজিস্ট্রেশন দলিল শক্তিশালী প্রমাণ হিসাবে বিবেচিত হয়। পরিশেষে রেজিস্ট্রেশনের আইন দলিলকে আইনগত স্বীকৃতি ও নথিভুক্তকরণ নিশ্চিত করে, আর সাক্ষ্য আইন সেই দলিল প্রমাণস্বরূপ ও গ্রহণযোগ্যতা নির্ধারণ করে। তাই রেজিস্ট্রেশন ও সাক্ষ্য আইনের পরস্পর পরিপূরক, এটি কার্যকরিতা উন্নতির মাধ্যমে বাস্তবায়িত হয়। নম্বর খ, স্থাবর সম্পত্তি হস্তান্তর দলিল কোন জায়গায় নিবন্ধন করতে হবে? যদি কোনো সাব রেজিস্ট্রার তার আঞ্চলিক অধিক্ষেত্রে অবস্থিত নয় এমন সম্পত্তি রেজিস্ট্রেশন করেন, তবে তার ফলাফলকে স্থাবর সম্পত্তি হস্তান্তর দলিল কোন জায়গায় নিবন্ধন করতে হবে। স্থাবর সম্পত্তি হস্তান্তর দলিল কোথায় নিবন্ধন করতে হবে এই বিষয়টি রেজিস্ট্রেশন অ্যাক্ট 1908 ধারা 28 ও 29 নির্ধারিত হয়েছে। সাধারণ নিয়ম ধারা 28, যে স্থাবর সম্পত্তি হস্তান্তর করা হচ্ছে সেই সম্পত্তি যে জেলায় অবস্থিত সেই জেলায় সাব রেজিস্ট্রার অফিসে দলিল নিবন্ধন করতে হবে, অর্থাৎ সম্পত্তি যে এলাকার মধ্যে পড়ে সেই এলাকার অধিক্ষেত্রভুক্ত রেজিস্ট্রেশন অফিসে নিবন্ধন বাধ্যতামূলক। উদাহরণ, জমি যদি ঢাকা জেলায় অবস্থিত হয় তবে ঢাকা জেলার সংশ্লিষ্ট সাব রেজিস্ট্রার অফিসেই দলিল নিবন্ধন করতে হবে। সম্পত্তি একাধিক জেলায় অবস্থিত হলে
যদি একই সম্পত্তির অংশ একাধিক জেলায় থাকে তাহলে যে কোনো একটি জেলায় রেজিস্ট্রি অফিসে নিবন্ধন করা যাবে, তবে সচ্ছল সম্পত্তির কোনো অংশ সেই জেলার মধ্যে অবস্থিত থাকতে হবে। অন্যান্য দলিলের ক্ষেত্রে ধারা 29, স্থাবর সম্পত্তি ব্যতীত অন্যান্য দলিল, সাধারণ দলিল সম্পাদনের স্থান বা পক্ষগণ বাসস্থান জেলা রেজিস্ট্রি অফিসের নিকট নিবন্ধন করা যায়, কিন্তু স্থাবর সম্পত্তির ক্ষেত্রে মূলনীতি হলো সম্পত্তি অবস্থান ভিত্তিক নিবন্ধন। পরিশেষে স্থাবর সম্পত্তি হস্তান্তর দলিল অবশ্যই সেই এলাকায় সাব রেজিস্ট্রি অফিসে নিবন্ধন করতে হবে যেখানে সম্পত্তিটি অবস্থিত। এটি আইনের দ্বারা নির্ধারিত বাধ্যতামূলক বিধান। যদি কোনো সাব রেজিস্ট্রার তার আঞ্চলিক অধিক্ষেত্রে অবস্থিত এমন সম্পত্তি রেজিস্ট্রি করেন তবে তার ফলাফল কি? যদি কোনো সাব রেজিস্ট্রার তার আঞ্চলিক অধিক্ষেত্রে অবস্থিত এমন সম্পত্তি রেজিস্ট্রেশন করেন তাহলে তার ফলাফল রেজিস্ট্রেশন অ্যাক্ট 1908 ধারা 28 অনুযায়ী নিম্নরূপ হবে: নিবন্ধন আইন বিরুদ্ধ ও অবৈধ। আইন অনুযায়ী শুধুমাত্র সেই সম্পত্তির অঞ্চলে সাব রেজিস্ট্রার নিবন্ধন করতে পারেন। অধিক্ষেত্রে বাইরে রেজিস্টার করা হলে সেটি অবৈধ বা ইনভ্যালিড হিসাবে গণ্য হবে, দলিলের কার্যকারিতা হ্রাস পাবে। এ ধরনের নিবন্ধন বৈধ রেজিস্ট্রেশন হিসাবে স্বীকৃত হবে না, ফলে দলিল তার মালিকানা হস্তান্তর বা অধিকার সৃষ্টির ক্ষমতা আইনগতভাবে কার্যকর হবে না। আদালতে চ্যালেঞ্জযোগ্য। কোনো পক্ষ যদি বিরোধ সৃষ্টি করে আদালতে এই ধরনের রেজিস্ট্রেশন বাতিল ঘোষণা করতে পারে, অর্থাৎ দলিলের বৈধতা প্রমাণ মূল্য আদালত প্রশ্নবিদ্ধ হবে। পরিশেষে স্থাবর সম্পত্তি নিবন্ধনের জন্য সম্পত্তি অবস্থিত এলাকার সাব রেজিস্ট্রি অফিসে এই রেজিস্ট্রি করা বাধ্যতামূলক। অন্যত্র রেজিস্ট্রি করলে তা অবৈধ অকার্যকর হবে। আদালতে মালিকানা বা অধিকার প্রমাণের ব্যবহার করা যাবে না। একটি দলিল রেজিস্ট্রেশনের জন্য রেজিস্ট্রেশন অফিসার এর নিকট উপস্থাপন করার সময়সীমা কতদিন? কারা দলিল রেজিস্ট্রেশনের জন্য উপস্থাপন করার অধিকার রাখে? একটি দলিল রেজিস্ট্রেশনের জন্য রেজিস্ট্রার অফিসের নিকট উপস্থাপন করার সময়সীমা কতদিন? রেজিস্ট্রেশন অ্যাক্ট 1908 অনুযায়ী দলিল রেজিস্ট্রেশন করার সময়সীমা ধারা 32 অধীনে নির্ধারিত। মূল বিধান। সাব রেজিস্ট্রার অফিসে উপস্থাপনের সময়সীমা যে কোনো রেজিস্ট্রেশনযোগ্য দলিল যেমন বিক্রয়, উপহার, বন্ধক ইত্যাদি সম্পত্তি সম্পাদনের দিন থেকে 4 সপ্তাহ তথা 30 দিনের মধ্যে সাব রেজিস্ট্রার অফিসে উপস্থাপন করতে হবে। বিলম্ব হলে শাস্তিমূলক ব্যবস্থা। যদি দলিল 30 দিনের মধ্যে জমা না দেওয়া হয় তাহলে দণ্ড বা জরিমানা ধার্য হতে পারে। যদিও দলিলটি পরবর্তী রেজিস্ট্রি করা যেতে পারে, তবে আইন অনুযায়ী বিলম্ব জমা দেওয়া দলিলকে সঠিকভাবে উল্লেখ করা ও শাস্তিমূলক শুল্ক দিতে হতে পারে। কারা দলিল রেজিস্ট্রেশনের জন্য উপস্থাপন করার অধিকার রাখে? রেজিস্ট্রেশন অ্যাক্ট 1908 অনুযায়ী দলিল রেজিস্ট্রেশনের জন্য উপস্থাপন করার অধিকারে মূলত দলিলের পক্ষগুলো বা তাদের অনুমোদিত প্রতিনিধি রয়েছে। বিস্তারিতভাবে ব্যাখ্যা করা হলো। মূল পক্ষগণ: দলিলের স্বাক্ষরকারী কর্তৃপক্ষ। দলিলে যিনি স্বাক্ষর করেছেন বা যিনি সম্পত্তি হস্তান্তর, বিক্রয়, উপহার দিচ্ছেন বা গ্রহণ করছেন তারা দলিল রেজিস্ট্রি করতে পারবেন। উদাহরণ: বিক্রেতা, ক্রেতা, উপহারদাতা, উপহার গ্রহীতা, বন্ধকদাতা ও বন্ধক গ্রহীতা। অনুমোদিত প্রতিনিধি: যদি মূল পক্ষ উপস্থিত না থাকতে পারে তবে লিখিত অনুমতি বা পাওয়ার অফ অ্যাটর্নি থাকা ব্যক্তিও দলিল উপস্থাপন করতে পারবে। রেজিস্ট্রি অফিসে অনুপস্থিত মূল পক্ষের পক্ষ থেকে সে দলিল জমা দিতে পারবেন। অন্যান্য নিয়ম: দলিল অবশ্যই রেজিস্ট্রি অফিসের নিজস্ব উপস্থিতিতে বা অনুমোদিত প্রতিনিধির মাধ্যমে জমা দিতে হবে। শুধুমাত্র তৃতীয় পক্ষ যার কোনো স্বার্থ নেই তার উপস্থাপন অধিকার সাধারণত নেই। লিখিত হবে এখন জমি ক্ষয় নিকট 20 লক্ষ টাকা বিক্রি করতে সম্মত হয়েছেন এবং অগ্রিম বাবদ 5 লক্ষ টাকা ক্ষয় নিকট অতএব গ্রহণ করেছেন। অধিকৃত দলিল অগ্রিম অর্থ গ্রহণের বিষয়টি স্বীকার করে নিয়েছেন এবং অবশিষ্ট অর্থ পরিশোধের সত্ত্বে দলিল সম্পাদনে করতে সম্মত হয়েছেন। উক্ত লিখিত দলিলটি কি রেজিস্ট্রেশন করা বাধ্যতামূলক? রেজিস্ট্রেশন অ্যাক্ট 1908 অনুযায়ী স্থাবর সম্পন্ন দলিল, বিক্রয় দলিল, সেল ডিড বাধ্যতামূলক রেজিস্ট্রেশনযোগ্য। রেজিস্ট্রেশনের দলিলকে আইনগত স্বীকৃতি মালিকানা হস্তান্তরের বৈধতা প্রদান করে। দলিলের প্রকৃতি বিশ্লেষণ: উক্ত লিখিত দলিল ক এবং খ মূলত বিক্রয় চুক্তি করেছেন, এগ্রিমেন্ট টু সেল। এতে মালিকানা স্থানান্তর হয়নি, কেবল অগ্রিম গ্রহণ এবং ভবিষ্যতে বিক্রয় সম্পাদনের শর্ত রয়েছে, অর্থাৎ দলিল চুক্তি মাত্র, বিক্রয় দলিল নয়। রেজিস্ট্রেশনের প্রয়োজনীয়তা: তারা 17 অনুযায়ী বাধ্যতামূলক রেজিস্ট্রেশনের যোগ্য দলিল হলো সেই দলিল যার মাধ্যমে মালিকানা বা অধিকার স্থাবর সম্পত্তি কার্যকরভাবে হস্তান্তরিত হয়। যদি উক্ত লিখিত দলিল মালিকানা হস্তান্তর হয়নি তাই এটি বাধ্যতামূলকভাবে রেজিস্ট্রেশন যোগ্য নয়। ভবিষ্যতে রেজিস্ট্রেশন: যখন অবশিষ্ট মূল্য পরিশোধ করা হবে এবং প্রকৃতি ও বিক্রয় দলিল সম্পাদিত হবে তখন সেই দলিল বাধ্যতামূলকভাবে রেজিস্ট্রেশন যোগ্য হবে। রেজিস্ট্রেশন না হলে মালিকানা আইনগতভাবে কার্যকর হবে না এবং আদালতের প্রমাণ হিসাবে গ্রহণযোগ্য হবে না। উক্ত লিখিত চুক্তি শুধুমাত্র বিক্রয় প্রতিশ্রুতি অগ্রিম স্বীকৃতি স্বরূপ, এটি বাধ্যতামূলক রেজিস্ট্রেশন যোগ্য নয়। প্রকৃত মালিক হস্তান্তরের সময় সম্পাদিত বিক্রয় দলিল রেজিস্ট্রেশন বাধ্যতামূলক। 4 নম্বর, কোন দলিল সমূহ রেজিস্ট্রেশন বাধ্যতামূলক, রেজিস্ট্রেশন এবং নন রেজিস্ট্রেশনের ফলাফল উল্লেখ করো। দলিল রেজিস্ট্রেশন করার পর তা কখন হতে কার্যকর হয়? রেজিস্ট্রেশন আইন 1908 মোতাবেক মুক্তারনামা তৈরির পদ্ধতি উল্লেখ করো। সরকার দ্বারা অথবা সরকারের বরাবর সম্পাদিত কি নিবন্ধনীকরণের আওতা মুক্ত। দাবিদারবিহীন দলিল ফলাফল কি? দলিল নিবন্ধনের ক্ষেত্রে কখন হস্তান্তর গ্রহীতার উপর মালিকানার শর্ত বর্তাবে? কোন দলিল রেজিস্ট্রেশন বাধ্যতামূলক? রেজিস্ট্রেশন অ্যাক্ট 1908 ধারা 17 অনুযায়ী যে সময় দলিল বাধ্যতামূলক রেজিস্ট্রেশন যোগ্য তা নিম্নরূপ: স্থাবর সম্পত্তি বিক্রয় দলিল,
যে দলিলের মাধ্যমে স্থাবর সম্পত্তি মালিকানা হস্তান্তর করা হয়, উদাহরণ জমি, বাড়ি, ফ্ল্যাট বিক্রয়। উপহার দলিল, স্থাবর সম্পত্তি উপহার দেওয়ার ক্ষেত্রে দলিল বাধ্যতামূলক, মৌখিক উপহার স্থাবর সম্পত্তির ক্ষেত্রে বৈধ নয়। বন্ধ দলিল, স্থাবর সম্পত্তি বন্ধক রাখার জন্য দলিল। ইকুইটেবল মর্গেজ ব্যতীত সাধারণ বন্ধক রেজিস্ট্রেশনযোগ্য। 1 বছর অধিক মেয়াদে লিজ দলিল, 1 বছরের বেশি সময় স্থাবর সম্পত্তি লিজ বা ইজারা দেওয়ার জন্য। অধিকার সৃষ্টি হস্তান্তর সীমাবদ্ধতা বিলুপ্তকারী দলিল, দলিল যে স্থাবর সম্পত্তি অধিকার সৃষ্টি হস্তান্তর সীমাবদ্ধতা বিলুপ্ত করে, যেখানে দলিলের মূল্য 100 টাকার বেশি। আদালতের ডিক্রি বা আদেশের সংক্রান্ত দলিল, নির্দিষ্ট ক্ষেত্রে যেখানে ডিক্রি বা আদেশের মাধ্যমে সম্পত্তি অধিকার সৃষ্টি বা হস্তান্তর হয়। পরিশেষে, যে দলিলের মাধ্যমে স্থাবর সম্পত্তি মালিকানা বা অধিকার কার্যকরভাবে হস্তান্তর, সৃষ্টি বা সীমাবদ্ধ করা হয়, সেগুলো বাধ্যতামূলক রেজিস্ট্রেশনযোগ্য। রেজিস্ট্রেশন এবং নন রেজিস্ট্রেশনের ফলাফল উল্লেখ করো। রেজিস্ট্রেশন অ্যাক্ট 1908 অনুযায়ী রেজিস্ট্রেশন ও নন রেজিস্ট্রেশন দলিলের ফলাফল নিম্নরূপ। রেজিস্ট্রিকে দলিলের ফলাফল: আইনগত বৈধতা, দলিল আইনসম্মত স্বীকৃতি পায়, মালিকানা হস্তান্তর বা অধিকার সৃষ্টি কার্যকর হয়, আদালতের প্রমাণ হিসাবে গ্রহণযোগ্য। রেজিস্ট্রি অফিসে সংরক্ষিত দলিলকে পাবলিক ডকুমেন্ট ধরা হয়, আদালতে এর শক্তিশালী প্রমাণ হিসাবে ব্যবহার করা যায়। মালিকানা সুরক্ষা, তৃতীয় পক্ষের বিরুদ্ধে অধিকার দাবি করা যায়, ভবিষ্যতে বিরোধ বা প্রতারণা কমে। সাধারণভাবে অবহিত, জনসাধারণকে অবহিত করেন। রেজিস্ট্রেশন কনস্ট্রাকটিভ নোটিশ হিসেবে কাজ করে, একই সম্পত্তি একাধিকবার বিক্রি হওয়ার ঝুঁকি কমে। স্থায়ী সরকারি নথি, দলিল হারিয়ে গেলে বা নষ্ট হলে অফিস থেকে নকল সংগ্রহ করা যায়। অরেজিস্ট্রেশন দলিলের ফলাফল: বাধ্যতামূলক রেজিস্ট্রেশন যোগ্য দলিলের মালিকানা হস্তান্তর অকার্যকর, বিক্রয়, উপহার বা বন্ধক দলিলের মালিকানা আইনগতভাবে তৈরি হয় না, আদালতের প্রমাণ হিসাবে সীমিত গ্রহণযোগ্যতা। কেবল সেকেন্ডারি এভিডেন্স হিসাবে কিছু কিছু ক্ষেত্রে ব্যবহার করা যায়, মূল মালিকানা প্রমাণ গ্রহণযোগ্য নয়। তৃতীয় পক্ষের বিরুদ্ধে দাবি করা যাবে না, অন্য ব্যক্তি সেই সম্পত্তি অধিকার দাবি করলে অরেজিস্ট্রিকৃত দলিল ভিত্তিতে প্রতিকার পাওয়া যায় না। বিরোধ ও প্রতারণার ঝুঁকি বৃদ্ধি, একাধিক বিক্রয়ের প্রতারণা বা দাবির সংঘাতের সম্ভাবনা থাকে। দলিল রেজিস্ট্রেশন করার পর তা কখন হতে কার্যকর হয়? রেজিস্ট্রেশন অ্যাক্ট 1908 অনুযায়ী দলিল রেজিস্ট্রেশন করার পর তা কার্যকর হওয়ার সময় নির্ধারণ। কার্যকর হওয়ার মুহূর্ত: যে কোনো দলিল রেজিস্ট্রেশন বা সাব রেজিস্ট্রি অফিসে বৈধভাবে রেজিস্ট্রেশন সম্পন্ন করার দিন থেকে কার্যকর হয়। অর্থাৎ রেজিস্ট্রেশন সম্পন্ন না হওয়া পর্যন্ত দলিল দ্বারা মালিকানা হস্তান্তর বা অধিকার আইনগত তৈরি হয় না। আর্থিক লেনদেনের মালিকানা হস্তান্তরের ক্ষেত্রে বিক্রয়, উপহার, বন্ধক দলিলের মালিকানা বা অধিকার রেজিস্ট্রেশনের পরই আইনগতভাবে হস্তান্তর হয়। রেজিস্ট্রেশন তারিখ আইনগত কার্যকারিতার সূচক। উপসংহার: দলিল রেজিস্ট্রার কর্তৃক নিবন্ধন সম্পন্ন হওয়ার দিন থেকে কার্যকর। রেজিস্ট্রেশন আগে দলিল অকার্যকর, মালিকানা বা অধিকার তৈরি হয় না, আদালতের প্রমাণের জন্য রেজিস্ট্রেশন তারিখ গুরুত্বপূর্ণ। রেজিস্ট্রেশন আইন 1908 মোতাবেক আমোক্তারনামা তৈরি পদ্ধতি উল্লেখ করো। রেজিস্ট্রেশন আইন 1908 মোতাবেক আমোক্তারনামা তৈরি পদ্ধতি সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা করা হলো। আমোক্তারনামা কি? আমোক্তারনামা হলো একটা লিখিত দলিল যার মাধ্যমে একজন ব্যক্তি, প্রিন্সিপাল, অন্যকে এজেন্ট, তার পক্ষ কোনো আইনি বা সম্পত্তি সংক্রান্ত কাজ সম্পাদনের ক্ষমতা প্রদান করে। উদাহরণ: জমি বিক্রয়, বন্ধক গ্রহণ, ব্যাংক লেনদেন ইত্যাদি। এটি স্থাবর সম্পত্তি সংক্রান্ত কাজের জন্য প্রযোজ্য হলে রেজিস্ট্রেশন যোগ্য। পদ্ধতি: ধাপ 1, দলিল প্রস্তুত। প্রিন্সিপাল এজেন্টের পরিচয় উল্লেখ করতে হবে, কোন কাজের জন্য ক্ষমতা প্রদান করা হচ্ছে তা স্পষ্ট উল্লেখ করতে হবে, শর্ত সীমাবদ্ধতা ও মেয়াদ লিখতে হবে। স্বাক্ষর ধাপ: স্বাক্ষর। প্রিন্সিপাল নিজের স্বাক্ষর বা সিল দিয়ে দলিল সম্পাদন করবেন। দলিলের সাক্ষী সাধারণ 2 জন স্বাক্ষর করতে হবে। নোটারাইজেশন যদি প্রয়োজন হয়, নোটারি পাবলিক দ্বারা দলিল প্রত্যায়িত করা যেতে পারে যদি রেজিস্ট্রেশনের জন্য নোটারাইজেশন বাধ্যতামূলক নয়, এটি বৈধতা বাড়ায়। সাব রেজিস্ট্রি অফিসে উপস্থাপন: যদি আমোক্তার নামে স্থাবর সম্পত্তি সংক্রান্ত ক্ষমতা প্রদান করে তবে এটি বাধ্যতামূলকভাবে রেজিস্ট্রেশন যোগ্য। প্রিন্সিপাল তার অনুমোদিত প্রতিনিধি দলিল সহ সমস্ত প্রয়োজনীয় নথি নিয়ে সাব রেজিস্ট্রি অফিসে জমা দেবে। রেজিস্ট্রেশন সম্পন্ন: সাব রেজিস্ট্রার দলিল যাচাই করে রেজিস্ট্রি করে নেবে। রেজিস্ট্রেশনের পরই আমোক্তারনামা আইনগতভাবে কার্যকর হয়। সরকারের দ্বারা অথবা সরকারের বারবার সম্পাদিত কি কি নিবন্ধনগুলো আওতামুক্ত? সরকার কর্তৃক সরকারের বরাবর সম্পাদিত দলিলসমূহ রেজিস্ট্রেশন আইন 1908 অনুযায়ী সাধারণ নিবন্ধন আওতামুক্ত। বিস্তারিত নিচে ব্যাখ্যা করা হলো। সরকারের দলিল সংজ্ঞা: সরকারি সংস্থা, সরকারি কর্মকর্তা কর্তৃক সম্পাদিত দলিল, সরকার বা সরকারি দপ্তরের পক্ষ থেকে সম্পত্তি ক্রয় বিক্রয়, লিজ, ঋণ বা অন্যান্য আইনগত লেনদেন দলিল। উদাহরণ: সরকারি জমি হস্তান্তর, সরকারি অফিসের অনুমোদিত চুক্তি, সরকারি প্রকল্পের আওতায় সম্পত্তি হস্তান্তর ইত্যাদি। নিবন্ধনের আওতামুক্তির কারণ: সরকারের জনসাধারণের বা জনগণের চেয়ে আলাদা অবস্থানে থাকে। সরকার সাধারণ জনগণের চেয়ে আলাদা অবস্থানে থাকে। সরকার ইতিমধ্যে প্রশাসনিকভাবে নথিভুক্ত, স্বচ্ছভাবে লেনদেন নিয়ন্ত্রণ করে। তাই রেজিস্ট্রেশন অ্যাক্ট 1908 ধারা 22 অনুসারে সরকার কর্তৃক সম্পাদিত দলিল সাধারণত বাধ্যতামূলক রেজিস্ট্রেশনের বাইরে থাকে। প্রধান উদাহরণসমূহ: সরকারের নিজস্ব দলিল, সরকারি জমি ক্রয় বিক্রয় হস্তান্তর সংক্রান্ত দলিল, সরকারি
সম্পত্তির ক্রয় বিক্রয় চুক্তি, সরকারের পক্ষ থেকে সম্পাদিত দলিল, সরকারি প্রকল্পে অংশগ্রহণকারী ব্যক্তি বা প্রতিষ্ঠান জমি বরাদ্দ বা হস্তান্তর, সরকারি দপ্তরের অনুমোদিত চুক্তি বা এজেন্সি দ্বারা সম্পাদিত দলিল, আদালত বা সরকারি কর্তৃপক্ষের আদেশ, ডিগ্রি, সরকারি সম্পত্তি সংক্রান্ত আদালতের ডিগ্রি বা নির্দেশ। শর্তাবলী: দলিল সরকার কর্তৃক বা সরকার অনুমোদিত প্রতিনিধির মাধ্যমে সম্পাদিত হতে হবে। শুধুমাত্র ব্যক্তি বা বেসরকারি সংস্থার পক্ষ থেকে করা সরকারের দলিল রেজিস্ট্রেশন অন্তর্ভুক্ত নয়, অনুমোদিত হতে হবে। উপসংহার: সরকার কর্তৃক বা সরকারের পক্ষ থেকে সম্পাদিত দলিল বাধ্যতামূলকভাবে রেজিস্ট্রেশন যোগ্য নয়, কারণ এটি প্রশাসনিকভাবে ইতিমধ্যে নথিভুক্ত ও নিয়ন্ত্রিত থাকে। তবে বেসরকারি পক্ষের সঙ্গে সরকারি চুক্তি হলে তা রেজিস্ট্রেশন যোগ্য হতে পারে যদি আইন সে অনুযায়ী প্রয়োজনীয় বলে। দাবিদারবিহীন দলিলের ফলাফল কি? দাবিদারবিহীন বা দলিলের ফলাফল সম্পর্কে ব্যাখ্যা নিচে দেওয়া হলো। দাবিদারবিহীন দলিল কি? এটি এমন একটি দলিল যার মাধ্যমে কোনো পক্ষের বৈধ অধিকার বা দাবি তৈরি হয় না। দলিলটি কার্যকর ও বৈধ হওয়ার জন্য যথাযথ মালিকানা বা স্বার্থযুক্ত পক্ষের স্বাক্ষর অনুমোদন প্রয়োজন। উদাহরণ: মৃত ব্যক্তির সম্পত্তি বিক্রয়ের চেষ্টা যেখানে উত্তরাধিকারী নেই, অথবা এমন দলিল যা প্রয়োজনীয় পক্ষ ছাড়া সম্পাদিত হয়েছে। দাবিদারবিহীন দলিলের ফলাফল: আইনগত কার্যকারিতা নেই, মালিকানা বা অধিকার তৈরি হয় না, আদালতে এটি শক্তিশালী প্রমাণ হিসাবে গ্রহণযোগ্য নয়, আদালতের সীমিত প্রমাণ মূল্য, কেবল সহায়ক প্রমাণ হিসাবে সীমিত ব্যবহার করা যেতে পারে। তৃতীয় পক্ষের বিরুদ্ধে প্রয়োগযোগ্য নয়, অন্য ব্যক্তি সম্পর্কে দাবি করলে এই দলিল দ্বারা প্রতিকার পাওয়া যায় না। বিরুদ্ধে প্রতারণার ঝুঁকি থাকে না বলা যায়। যদিও দলিলটি আইনি অধিকার তৈরি করতে পারে না, তবু এটি ভুল বোঝাবুঝি বা প্রতারণার ক্ষেত্রে ব্যবহৃত হতে পারে। দলিল নিবন্ধনের ক্ষেত্রে কখনো হস্তান্তর গ্রহীতার মালিক উপর মালিকানা সত্ত্বে বতাবে। মালিকানা হস্তান্তর মূলনীতি, মূল নিয়ম: স্থাবর সম্পত্তি অন্য কোনো নিবন্ধনযোগ্য সম্পত্তির মালিকানা তখনই গ্রহীতার ক্রেতার উপর চলে যায় তখন দলিল নিবন্ধিত হয়েছে, দলিল অনুযায়ী হস্তান্তর বা দখল প্রদান সম্পন্ন হয়েছে। দুটি সত্ত্বেও অপরাজ্য কোনো একটি অভাবে মালিকানা হস্তান্তর অকার্যকর হয়। হস্তান্তরের পূর্বে রেজিস্ট্রেশন, নিবন্ধন বাধ্যতামূলক দলিলের জন্য। উদাহরণ: জমি বিক্রয়, দীর্ঘমেয়াদী লিজ বন্ধক ইত্যাদি। নিবন্ধন ছাড়া দলিল আইনের দৃষ্টিতে অকার্যকর, ক্রেতা মালিকানা দাবি করতে পারবে না, তৃতীয় পক্ষের বিরুদ্ধে ক্রয় বা অধিকার প্রমাণ করা যায় না। নিবন্ধন করার পর কিন্তু হস্তান্তর হয়নি, দলিল বৈধ কিন্তু মালিকানা হস্তান্তর হয়নি, ক্রেতা এখনো সম্পূর্ণ মালিক নয়, শুধু আইনি প্রমাণ আছে যে সে মালিক হতে পারে, অর্থাৎ রেজিস্ট্রেশন প্লাস হস্তান্তর উভয়ই প্রয়োজন। হস্তান্তর হস্তান্তর বলতে বোঝায় শারীরিক দখল, জমির চাবি, বাড়ি বা সম্পত্তি সরকারি গ্রহীতা দেয়া। তাহলে শারীরিক দখলের মধ্যে জমি, বাড়ির চাবি বা সম্পত্তি সরাসরি গ্রহীতাকে দেয়া। আইনি প্রতীক হস্তান্তর: দলিলের মধ্যে মালিকানা স্বীকৃতি দেওয়া হয়, যেমন টাইটেল ডিড, হ্যান্ড ওভার, রেজিস্ট্রি অফিস এ সংক্রান্ত নথি প্রদান। হস্তান্তরের মাধ্যমে ক্রেতা সম্পত্তি ব্যবহার, উপার্জন ও বিক্রি করার অধিকার পায়। এই ছিল রেজিস্ট্রেশন আইনের যে সাজেশনগুলো দেওয়া হয়েছে তার উত্তর। এইগুলো পড়লেই আপনারা কমন পেয়ে যাবেন আশা রাখি। আর এগুলো যদি ঠিক মতো পড়েন, মনোযোগ দিয়ে পড়েন, তাহলে এবং এভাবে লিখতে পারেন, তাহলে পূর্ণাঙ্গ মার্ক পাওয়া সম্ভব। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন।